47 নম্বরে যে রোগী দেখাইতে চাই। সড়ক আন্দোলনের 7ম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকে আমরা এখন দেখতে পাচ্ছি 5ই আগস্টের পরবর্তীতে আমাদের এই সড়ক সেক্টরে, পরিবহন সেক্টরে নতুন শাহজাহান হয়ে ওঠার অনেকের ভিতরে বাসনা জেগেছে। এই যে শাহজাহানরা যারা চলে গিয়েছে, এনায়েত যারা চলে গিয়েছে, আপনারা যদি খোঁজ নেন তাহলে জানতে পারবেন যে বাস মালিক সমিতিগুলো কিংবা বিভিন্ন যে টার্মিনালগুলো আছে সেই টার্মিনালের কমিটিগুলো কিভাবে দখল করা হচ্ছে, সেগুলো দখল করে পুনরায় আবার এই শাহজাহান পরিবহন সেক্টর দখল করে রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে শ্রমিকদের হাতিয়ার করার জন্য অনেকে কিন্তু সেই বন্দোবস্ত করতেছে। ফলে আগামী দিনের এই পরিবহন সেক্টরে পরিবর্তন করতে হলে নতুন করে যারা শাহজাহান হতে চায় তাদেরকে রাজনৈতিক এবং সামাজিকভাবে প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। বাংলাদেশে নিরাপদ সড়ক নিয়ে আলাপ করতে গেলে একটা জটিলতা তৈরি হয়। জটিলতা তৈরিটা হয় এরকম যে আমাদের সোসাইটিতে যখনই সড়কের আলাপটা আসে তখনই শ্রমিক ভার্সেস শিক্ষার্থী একটা সমীকরণ দাঁড়ায় যায় এবং বিষয়টা এরকম দাঁড়ায় যে যারা শ্রমিক বাসের সাথে সংশ্লিষ্ট, বাস চালক, হেল্পার কিংবা প্রত্যেকটা সেক্টর আছে, তারা পড়াশোনা জানে না, তারা অজ্ঞ, এমনকি আমাদের যে জায়গাগুলো আছে মানে পরিবহনের যে সেক্টরগুলো, গাবতলী বলেন, গুলিস্তান বলেন, মানে এই নামগুলা বললে আমাদের মনে একটা জিনিস আতঙ্ক আসে, যেখানে মনে চুরি ছিনতাই হয়, এখানে গেলে রাতের বেলা পকেট মার হয়। মানে এই যে সোসাইটির ভিতরে একটা শ্রেণীকে নাম আসলেই আমাদের মনে যে একটা কল্পনা আসে, এটা আমাদের সোসাইটিতে শ্রমিকের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সে দৃষ্টিভঙ্গিটার বিষয়ে কিন্তু আমাদের অবস্থানটা স্পষ্ট হয়। আমি যেটি বলবো যে আমাদের এখানে শ্রমিকদের যেটি হয় যে সব সময় যারা ক্ষমতায় থাকে এই পরিবহন, বিশেষ করে পরিবহন শ্রমিকদেরকে রাজনৈতিক হাতিয়ারের উদ্দেশ্যে ব্যবহার করে। সকলে বিশ্বাস করবে যে শেখ হাসিনার ফ্যাসিবাদ যে 15 বছর দীর্ঘায়িত হয়েছে তার মধ্যে লাস্ট 5 বছর স্পেসিফিক ভাবে এক শাহজাহান শেখ হাসিনাকে 5 বছর টিকায় রাখছে। কারণ 18 সালে নিরাপদ সড়কের যে বড় আন্দোলনটা হলো, সে আন্দোলনটাকে রাষ্ট্রীয় যন্ত্র, রাষ্ট্রীয় বা আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করা এবং একই সাথে শ্রমিকদেরকে ব্যবহার করে যেভাবে দমন করা হয়েছে, পরবর্তীতে কিন্তু আর কোনো বড় চ্যালেঞ্জ কিন্তু সেভাবে এই ফ্যাসিবাদের ভিতরে গড়ে উঠতে পারে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এবছর যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার মানুষ, সকল শ্রমিক শ্রেণীর মানুষ সকলেই অংশগ্রহণ করছে। কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, 2018 সালে যারা নিরাপদ সড়ক আন্দোলন করেছিল ওই সময় স্কুলে যারা পড়েছে তারা কিন্তু অনেকেই পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশ করছে। ফলশ্রুতিতে শেখ হাসিনা গত 15 বছর ধরে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোকে, হলগুলোকে ছাত্রলীগের দ্বারা নিয়ন্ত্রিত রাখতে পারছিল, এই প্রতিবাদী কিশোররা যখন তারা স্কুলে থাকতে যখন একটা রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে বড় একটা আন্দোলন করছিল, ফলে তাদের এই যে সাহস এবং প্রতিবাদ করার মানসিকতা সেটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু আরো বহুগুণ বৃদ্ধি পায় এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন যে এই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা কিভাবে নেমে আসছে। ফলে আমি মনে করি এই যে ফ্যাসিবাদ পতনের এই যে গণ অভ্যুত্থান সংঘটিত হলো, সেখানে এই 2018 যে নিরাপদ সড়ক আন্দোলন সেটি ছিল এই বিদ্রোহের এবং এই ফ্যাসিবাদ পতনের একটা অন্যতম প্রথম সূতিকাগার এবং যেটার থেকেই পরবর্তীতে পুরো একটা প্রজন্ম আকারে, পুরো জাতীয় আকারে হচ্ছে প্রতিবাদী হিসাবে হাজির হয়েছে। এই যে গণ অভ্যুত্থান হলো, এই যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হলো, রাষ্ট্র পরিবর্তনের যেই প্রত্যাশাটা আমাদের মধ্যে জাগ্রত হয়েছে, কিন্তু আমরা খুব দুঃখিত যে এই গণ অভ্যুত্থানের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা আশা করেছিলাম সড়ক নিরাপত্তায়, সড়কের শৃঙ্খলায় কিছুটা হলেও ছাপ পড়বে, কিন্তু আমি বরং দেখছি এই সময়ে সড়কের শৃঙ্খলা আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়েছে, সড়ক নিরাপত্তা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এবং আমি ভুল হলে তোমরা আমার ভুল সংশোধন করে দিবে, কারণ আমি দেখছি আগে যে পরিমাণ হেলমেট আমরা শহরে দেখতাম, মোটরসাইকেলের সামনে দেখতাম, আগে যে পরিমাণ রং সাইড দিয়ে গাড়ি চলাচল কম দেখতাম, এই রিজিমে এসে, এই সময় এসে আমি দেখছি সড়কের কোনো শৃঙ্খলা মানা হচ্ছে না। সুতরাং আমরা এখান থেকে প্রতিবাদ করছি। রাজনৈতিক সরকার থাকে তখন সড়কে নিয়ম মানার প্রবণতা বাড়ে, ফুটপাতে অবৈধ দোকান কমে। এবারই প্রথম দেখলাম এটা পুরোটা উল্টা, ফুটপাতে দোকান বেড়ে গেছে, সড়কের শৃঙ্খলা কমে গেছে, এবং রিক্সাওয়ালারা দেখি ট্রাফিককে পাত্তাই দেয় না, সার্জেন্ট ট্রাফিককে 2% গুরুত্ব দেয় না। বারবার চেষ্টা করেছি সরকারকে এই কথাটা বলতে, যে আমরা যারা বঞ্চিত, ব্যথিত, লাঞ্ছিত, নিপীড়িত ছিলাম তাদের কথা আলাদা। তো যেই লোকটা রাস্তায় 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতো বা 2 ঘন্টা জ্যামে থাকতো, সেই লোকটাও এখন যখন দেখে এই সরকারের সময়ও তাকে একইভাবে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়, সে কিন্তু কোনো পার্থক্য খুঁজে পায় না। সে কিন্তু মনে করে না যে রাষ্ট্রে কোনো পরিবর্তন এসেছে। সুতরাং আমরা অত্যন্ত জোরালোভাবে দাবি করব যে এই সরকার অন্তত যাওয়ার আগে সড়ক নিরাপত্তার ব্যাপারে, নিরাপদ সড়কের আন্দোলনের এই অর্গানাইজারদেরকে ডেকে হলো কিছু সুপারিশ অন্তত তারা যাতে বাস্তবায়ন করে যায়। এবার তোমাদের সমালোচনামূলক কিছু কথা বলি। সমালোচনাটা তোমাদের না। তোমরা জানো যে তরুণ এবং প্রবীণ, নবীন এবং প্রবীণ একটা দ্বন্দ্ব থাকে। আমরা যারা মাঝখানে আছি, তরুণও না আবার প্রবীণও হই নাই, আমরা এই 2 গ্রুপের মধ্যখানে কিছুটা সমঝোতামূলক ভূমিকা রাখছি। আমরা যেখানে যাই, প্রবীণরা সারাক্ষণ বলছে তরুণরা তো সব ধ্বংস করে দিল, তরুণদের আচার আচরণ কত খারাপ দেখেন, তারা কত উদ্ধত্তপূর্ণ কথা বলছে। তখন আমরা তাদেরকে বলি যে তারা উদ্ধত্তপূর্ণ বলেই তো তারা হাসিনাকে সরাতে পারছে, তাদের শক্তি এবং সাহস দেখাতে পারছে বলেই তো গাড়ির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে আপনার লাইসেন্স দেখান, লাইসেন্স দেন। আমরা যখন এটা জোরালোভাবে বলি তখন ওনারা কিছুটা ঠান্ডা হন। আবার যখন আমরা তোমাদের কাছে আসি, তোমাদেরকে বলি যে দেখো, তোমাদের কিন্তু একটা চ্যালেঞ্জ নিতে হবে। আজকে তোমরা দেখছো যে আমরা কিছুটা লজ্জিত, টেলিভিশনে, পত্রিকায় আমরা দেখছি যে তরুণদের হাতে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরও কারো কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। তোমরা কি এটার জন্য লজ্জিত না? তাহলে এই চ্যালেঞ্জের ব্যাপারেও কথা বলতে হবে আমাদেরকে বলতে হবে আমাদের তরুণদের গায়ে কাঁদা লাগানোর, আমাদের দিকে আঙুল তোলার জন্য কেউ যাতে আমাদের যে অর্জনটাকে কেউ যাতে নস্যাৎ করতে না পারে, তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। এটা বিক্ষোভ বা প্রতিবাদের কথা না, এটা আত্মসংশোধনের জন্য করতে হবে। কারণ তরুণদের আশা যদি শেষ হয়ে যায়, তরুণদের পক্ষ থেকে যদি প্রত্যাশা শেষ হয়ে যায়, তাহলে আমাদের আর কিছু অবশিষ্ট থাকবে না।